একটি ছোট্ট ভুল আর সেই ভুলটাই জীবনটা করে দিতে পারে তছনছ। তিনজন বন্ধু যারা নতুন ফরেন্সিক সার্জন হিসেবে জয়েন করেছে, যখনই তারা একটি লাশের পোস্টমর্টম করতে যায় তখনই তাদের কাছে হয়ে যায় ছোট্ট একটা ভুল। আর সেই ভুলে তারা এমন এক জালে জড়িয়ে পড়ে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। খুনের নেশায় মত্ত হওয়া এক অপরাধীর মাঝখানে তারা তিনজন দাঁড়িয়ে। তারা কি নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারবে? সেই অসাধারণ থ্রিলার কাহিনীটাই দেখানো হবে আজকের গল্পে। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া অসাধারণ ক্রাইম থ্রিলার মুভি ভিকাম। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটা শান্ত শহরের পরিবেশকে দেখানো হয়, আর সেই শহরেরই একটা সোসাইটির গলিতে একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। আর এরপরেই সেই সোসাইটির বিল্ডিংয়ে তিন বন্ধুকে দেখানো হয়, আর এই তিনজনই বেস্ট ফ্রেন্ড। তাদের নাম হচ্ছে থমাস, কিরণ আর কীর্তি। আজকে তাদের তিনজনেরই মনটা ভালো ছিল, কারণ হচ্ছে তারা তিনজনই ফেমাস ডক্টর কৃষ্ণমূর্তির আন্ডারে ফরেন্সিক সার্জন হিসেবে জয়েন করেছে। তারা সেখানেই ঘোষ গল্প করছিল, কিন্তু তখনই আমরা বুঝতে পারি আসলে এই থমাস কৃষ্ণমূর্তির উপরে বেজায় চটে আছে। কারণ ডক্টর কৃষ্ণমূর্তি তাদেরকে বাড়িতে অনেক অনেক কাজ দিয়ে দেয়, যার ফলে অফিসে বাড়িতে কাজ করতে করতে তারা হাঁপিয়ে পড়েছে। কীর্তি বলে, যাই হোক, এখন এসব কিছু বাদ দাও, ধীরে ধীরে এই সব কিছু আমরা মানিয়ে নিতে পারবো। আমি এখনই খাবার বানাচ্ছি, খাবার খেয়ে হসপিটালে যেতে হবে, স্যার আমাদের ডেকেছে, আর সময় মতো আমাদের সেখানে যেতে হবে। এরপরেই আমাদেরকে একটি ডেলিভারি কোম্পানি দেখানো হয়। সেখানে সানি নামের একজন ডেলিভারি বয় আজকে নতুন জয়েন করে এই কোম্পানিতে। সেখানকার ম্যানেজার সানিকে বুঝিয়ে দিচ্ছিল কি কি করতে হবে। সে বলে, যাই হোক না কেন কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে আর সঠিক সময়ে খাবার ডেলিভারি করতে হবে। সানি সবকিছুতেই রাজি হয়ে যায়। এরপরে লয়ার ইন্দু কল করে রঞ্জনাকে। আসলে তারা একে অপরের ফ্রেন্ড। ইন্দু রঞ্জনাকে বলে, তুমি ছোট্ট একটা বিষয় নিয়ে ব্রেক নিতে কেন চাইছো? আমি তো ভাবতেই পারছি না, আর আমার মনে হয় না এত ছোটখাটো একটা বিষয় নিয়ে ডিভোর্স দেওয়া ঠিক হবে। তোমার হাজবেন্ড হরির সাথে আমার কথা হয়েছে, ও কোনোভাবেই এই ডিভোর্সটা দিতে চাইছে না, ও কম্প্রোমাইজ করতে চাইছে। কিন্তু রঞ্জনা ইন্দুর কোনো কথাই শোনে না আর বলে, আমি শুধু ডিভোর্স দিতে চাই মানে ডিভোর্স দিতে চাই। যদি তুমি করিয়ে দিতে পারো তাহলে ভালো, আর যদি না পারো তাহলে আমাকে বলো, আমি অন্য লয়ার হায়ার করব। ইন্দু বলে, বুঝেছি, কাল সকালে তুমি আমার অফিসে চলে এসো, আমরা একটা পিটিশন ফাইল করে দেব। এদিকে সেই তিন বন্ধুকে দেখা যায় গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। থমাস বলতে থাকে, এই কৃষ্ণমূর্তি স্যার আমাদের অনেক টর্চার করে। কিরণ বলে, তুমি টেনশন করো না, আরে নতুন নতুন সময় এমন অনেক কিছুই হয়। আমরা যদি অ্যাসাইনমেন্টগুলো ঠিকঠাক সময় সাবমিট করে দিই তাহলে স্যার আমাদের কিছু বলবে না, আর সবকিছু সময় মতো করতে পারলে স্যার উল্টো আমাদের উপরে খুশি হয়ে যাবে। আর এভাবেই তারা গল্প করতে করতে হাসপাতালে চলে আসে। এদিকে সেই ফুড ডেলিভারি কোম্পানিতে একটি মেয়ে সানিকে বলে, তোমার ডিউটি নর্থের দিকে, আর সেখানে ডিউটিটা ভালো মতো করো। সানি তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, সাউথে কে যায়? মেয়েটি বলে, মানু। এরপরে মেয়েটি সানিকে বাইকের চাবি দিয়ে দেয়। সানি দেখা যায় কাজে না যেয়েই মানুর সাথে দেখা করে আর বলে, তুমি তো সাউথের ফুড ডেলিভারি করো, তোমার ওই দিকটা কি আমি যেতে পারি? আর তুমি না হয় নর্থে গেলে? মানু বলে, তাতে কোনো সমস্যা নেই, সাউথ আর নর্থ দুটো আমার কাছে সমানই, কিন্তু কেন? মানু বলে, আসলে ওই দিকেই আমার বাসা, কাজ শেষ করে বাড়ি ফিরতে আমার সুবিধা হবে। মানু বলে, ঠিক আছে, তাহলে আমি নর্থে গেলাম। এদিকে হাসপাতালে ডক্টর কৃষ্ণমূর্তিকে দেখানো হয়, যে তার কাজ শেষ করে তার কেবিনে চলে আসে, আর কেবিনেই তারা তিন বন্ধু উপস্থিত ছিল। তখনই কৃষ্ণমূর্তি দেখতে পায় থমাসের হামি আসছে। এটা দেখে সে একটু বিরক্ত হয় আর রেগে যায়। জিজ্ঞেস করে, তোমাদের যে প্রজেক্টটা আমি সাবমিট করতে দিয়েছিলাম সেটা কোথায়? কীর্তি বলে, স্যার কালকের মধ্যেই আমরা সেটা কমপ্লিট করে দেব। কৃষ্ণমূর্তি আরও রেগে যায় আর বলে, কিন্তু সেই প্রজেক্টটা ডেলিভারি করার কথা কবে ছিল? কিরণ বলে, গত সপ্তাহে। কৃষ্ণমূর্তি বলে, তার মানে তোমরা এক সপ্তাহ ধরে এই প্রজেক্টটা ডিলে করেছো। আসলে তোমরা সবাই ইরেসপন্সিবল, দায়িত্বজ্ঞানহীন, আর এই প্রফেশনে এমন দায়িত্বজ্ঞানহীন হলে কখনোই চলবে না। আমি তোমাদের আজকে দুপুর পর্যন্ত সময় দিলাম, আজকের মধ্যেই সেটা শেষ করতে হবে, নয়তো বা লাঞ্চ বা ডিনার কোনোটাই তোমরা এখান থেকে পাবে না। আসলে তাদের প্রজেক্টটা ছিল 2014 সালে যতগুলো মার্ডার হয়েছে সেই সবগুলো মার্ডার কেস ফাইল তারা স্টাডি করবে, আর সেই সব ফাইলগুলো থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে তারা একটা রিপোর্ট তৈরি করবে।
দেখা যায় তারা বসেই কাজ করছিল। কিছুক্ষণ পরে থমাস উঠে যায় আর বলে, আমি অলরেডি 2 পেজের কাজ শেষ করে দিয়েছি, এখন আমাকে একটু বাইরে যেতে হবে। একটা সিগারেট না খেলে আমার আলসেমি দূর হবে না। কিন্তু কিরণ এবং কীর্তি দুজনেই কাজ করছিল। কীর্তি বলে, আরে যেও না, বসো, আর 2 ঘন্টা একটানা কাজ করলে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু থমাস তাদের কথা শোনে না আর বলে, কাজ করতে করতে আমার একঘেয়েমি চলে এসেছে। এইদিকে সানিকে দেখা যায় ফুড ডেলিভারি করার জন্য সে সাউথের একটা অ্যাপার্টমেন্টে আসে, আর এই একই অ্যাপার্টমেন্টে সেই 3 বন্ধুও থাকে। এখানে আসার আগেই মান্নু সানিকে বলেছিল এই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে একটা মদের বোতল দেবার জন্য। সানি সেটাই করে, সিকিউরিটি গার্ডকে একটা মদের বোতল দেয় এবং তার সাথে কথা বলে একটু বন্ধুত্বও করে নেয়। আর এরপরে সানি খাবার ডেলিভারি করে চলে আসে। এরপরে রাতের বেলায় দেখা যায় সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডের সাথে আবারও সানি একসাথে বসে মদ খাচ্ছে আর গল্পগুজব করছে। কিছুক্ষণ পরেই সানি বলে, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। তখনই সেই সিকিউরিটি গার্ড বলে, এখান থেকে সোজা পেছনের দিকে চলে যাও, সেখানেই তুমি ওয়াশরুম পেয়ে যাবে। এদিকে রাতের বেলায় দেখা যায় কিরণ এবং কীর্তি তারা দুজনেই তাদের রিপোর্টটা ডক্টর কৃষ্ণমূর্তিকে দিয়ে দেয়, কিন্তু থমাস তখনও তার রিপোর্টটা সাবমিট করতে পারেনি। কৃষ্ণমূর্তি যখন তাকে সেই রিপোর্টের ব্যাপারে জিজ্ঞেস করে, থমাস তখন অজুহাত দিতে থাকে, বলে, স্যার আমিও রিপোর্টটা তৈরি করে ফেলেছিলাম, কিন্তু সেটা কাজ করতে করতে কোথায় যে হারিয়ে গেছে এখন আর খুঁজে পাচ্ছি না। কৃষ্ণমূর্তি বুঝতে পারে থমাস আসলে কাজচোর, আর এই জন্য সে তাকে বলে, তুমি আজকে রাতে ডিনার পাবে না, আর গত 5 বছরের মার্ডার কেসগুলো স্টাডি করো, সেগুলোর প্রত্যেকটার কজ অফ ডেট নিয়ে একটা রিপোর্ট তৈরি করো, আর কালকে রাতের মধ্যে সেটা আমাকে সাবমিট করবে। আর এই প্রজেক্টটা যদি তুমি সম্পূর্ণ না করো তাহলে প্রভিশন পিরিয়ডে আমি তোমাকে সব থেকে কম মার্কস দেব, তখন আর আমাকে অনুরোধ করতে এসো না। এতে একেবারেই গ্যারাকলে ফেসে যায় থমাস। কৃষ্ণমূর্তি সেখান থেকে চলে যায়। কীর্তি বলে, তোমাকে আগেই বলেছিলাম মনোযোগ দিয়ে কাজটা করো, কাজটা করলে এখন আর তোমাকে এই বিপদে পড়তে হতো না। এদিকে রঞ্জনাকে দেখা যায় একা একা বসেই তার হাজবেন্ডের ছবি দেখছিল এবং তাদের অতীতের কথা মনে করছিল। তখনই তার একটা ঘটনা মনে পড়ে, যেখানে রঞ্জনা হরিকে পুরো একটা মার্কেটের মানুষের সামনে চর মেরে বসেছিল। আর ওই সময়টাতে হরি তাকে কল করে বসে, কিন্তু রঞ্জনা তার কলটাই রিসিভ করে না। সে বারবার কল করে যাচ্ছিল আর সে বারবারই কেটে যাচ্ছিল। এরপরে আবারও সানিকে দেখানো হয় যে তার ডিউটি শেষ করে বাসায় ফিরে এসেছিল, আর সেখানে সে তার গোসলটা সেরে নিচ্ছিল। এরপরে সেখানে থাকা তার কুকুরটাকেও সে খেতে দেয়। এরপরেই তার মা আর স্ত্রীর ছবিটা বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে। তার ঠিক পরেই সে ল্যাপটপ ওপেন করে সেটার সামনে বসেই হ্যাকিং রিলেটেড কিছু ভিডিও দেখতে শুরু করে, আর সেখান থেকে কিছু শেখার ট্রাই করছিল। এদিকে পরের দিন থমাস যখন হাসপাতালে আসে তখন অন্য একজন লোক তাকে বলে, আরে কৃষ্ণমূর্তি স্যার তো 2 দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছে, এই 2 দিন তুমি তোমার ইচ্ছে মতো আনন্দ করতে পারো। আর এটা শুনে থমাস তো মহা খুশি। আর এই কথাটাই সে তার বন্ধুদেরও জানায়, বলে কীর্তির সামনে বার্থডেও রয়েছে, যার ফলে বার্থডেটা আমরা নিজেদের ইচ্ছে মতো ধুমধাম করে সেলিব্রেট করতে পারবো। অন্যদিকে রঞ্জনাকে দেখানো হয় যে ইন্দুর অফিসে এসেছিল, সেখানে সে কাগজপত্রে সাইন করে। ইন্দু বলে, পিটিশন তো ফাইল করে ফেললাম, কিন্তু এই কেসটা অন্তত 6 মাস ধরে চলবে, আর এই 6 মাস ধরে তোমার নিজেকে শক্ত রাখতে হবে। রঞ্জনা বলে, এটা নিয়ে ইন্দুকে টেনশন করতে হবে না, কিন্তু এখানে রঞ্জনা হরিকে ডিভোর্স কেন দিতে চায় সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে রাতের বেলায় দেখা যায় তারা 3 জন ফ্রেন্ড একসাথে বসে কৃত্যের বার্থডে সেলিব্রেট করছিল, একসাথে অনেক সুন্দর সুন্দর ফটো ক্লিক করছিল। আর তখনই হঠাৎ করেই তাদের অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি চলে যায়। আসলে এই কাজটা ছিল সানির। সানিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অ্যাপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে ল্যাপটপ দিয়ে প্রথমেই সেই অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরা সে হ্যাক করে নেয়, সেগুলো অফ করে দেয়, আর এরপরেই লুকিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যায় ইলেকট্রিসিটির মেন রুমে, সেখান থেকে ইলেকট্রিসিটি কাট করে দেয়। এদিকে সিকিউরিটি গার্ড যখন দেখতে পায় পুরো অ্যাপার্টমেন্টের ইলেকট্রিসিটি হঠাৎ করেই চলে গেছে, তখন সে সেই দিকেই আসতে শুরু করে। এইদিকে তারা 3 বন্ধু মোমবাতি জ্বালিয়েছে, আর মোমবাতি জ্বালিয়েই মদের বোতলটা বের করতে শুরু করে আর মদ খেয়ে আড্ডা দিতে শুরু করে। এদিকে দেখা যায় সেই অন্ধকারের সুযোগ নিয়ে সানি সেই অ্যাপার্টমেন্টেরই 2 জন লোককে গলায় স্ট্যাপ করে মেরে ফেলে। আর এদিকে সেই সিকিউরিটি গার্ড ইলেকট্রিসিটি মেন সুইচ বোর্ডে চলে আসে আর লাইট আবারও অন করে দেয়, কিন্তু ততক্ষণে সানি সেখান থেকে তার কাজ শেষ করে চলে এসেছিল। এদিকে কিছুক্ষণ পরেই সিকিউরিটি গার্ড টের পেয়ে যায় আর খবর পেয়ে যায় যে অ্যাপার্টমেন্টে দুইটা মার্ডার হয়েছে। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথেই
পুলিশকে খবর দেয়। পুলিশও সেখানেই চলে আসে। পুলিশ অফিসার রাম সাথে সাথে কল করে রঞ্জনাকে আর বলে এই অ্যাপার্টমেন্টের দুটো মার্ডার হয়ে গেছে। আসলে এই রঞ্জনা একজন আইপিএস পুলিশ অফিসার। রঞ্জনা রামকে জিজ্ঞেস করে তোমরা কি বডি আইডেন্টিফাই করে ফেলেছো? তখনই রাম একটু ইতস্তত করে বলে আসলে ডেড বডি যে দুটো পাওয়া গেছে সেটা একটা হচ্ছে আপনার হাজবেন্ড হরি এবং তার বন্ধুর। তাদের গলায় ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করে মেরে ফেলা হয়েছিল। কথাগুলো শুনে যেন রঞ্জনা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে পুরোপুরি শকড হয়ে যায়। এইদিকে সেই পুলিশ অফিসার রাম কল করে কৃষ্ণমূর্তিকে আর বলে স্যার অনেক বড় একটা কেস চলে এসেছে। একই অ্যাপার্টমেন্টের রাতের বেলা দুইটা মার্ডার হয়ে গেছে আর তার মধ্যে একজন হচ্ছে আমাদের পুলিশ অফিসার ম্যাডাম রঞ্জনার হাজবেন্ড। তাই আপনাকে আজকে রাতের মধ্যে যে করেই হোক পোস্টমর্টমটা শেষ করতে হবে। কৃষ্ণমূর্তি বলে সেটা তো সম্ভব নয়, কারণ আমি আউট অফ টাউন। আমি আমার গ্রাম কোয়েম্বাটুরে এসেছি একটা পার্সোনাল কাজের জন্য। কিন্তু রাম বলে স্যার যে করেই হোক কাজটা করেই দিতে হবে। কৃষ্ণমূর্তি বলে ঠিক আছে, আপনাদের পোস্টমর্টম হয়ে যাবে। এদিকে দেখা যায় তারা তিন বন্ধু ফুল এনজয় করছিল কীর্তির বার্থডেতে। এদিকে তাদের এই অ্যাপার্টমেন্টে যে দুইটা মার্ডার হয়েছে তাদের সেদিকে কোনো খেয়ালই নেই। তারা তাদের পার্টি করেই চলছিল। এরপরে যখন তারা শুয়ে পড়ে ঠিক তখনই কৃষ্ণমূর্তি তাদেরকে কল করে আর বলে আমি আউট অফ টাউন। আর এরই মধ্যে হসপিটালে অনেক বড় একটা কেস এসেছে। দুইটা বডির পোস্টমর্টম করতে হবে। তোমরা তিনজনই সেটা করবে আর কালকের মধ্যেই আমি হসপিটালে পৌঁছে যাব। ততক্ষণে আমার পুরোপুরি রিপোর্টটা চাই। কিরণ বলে ঠিক আছে। থমাস এটা শোনার পরে বলে আরে এটা আবার নতুন মুসিবত। এই কৃষ্ণমূর্তি তো আমাদেরকে শান্তিতে ঘুমাতেও দেবে না। সে রেগে মেগে বারান্দায় চলে আসে আর তখনই ব্যালকনি দিয়ে নিচে দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টের সামনে অ্যাম্বুলেন্স, পুলিশ এবং অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। সে কিরণকে ডেকে বলে কি হয়েছে? কিরণ বলে আমি কি করে জানবো, চলো নিচে যেয়ে দেখি। তার আগে কীর্তিকে ডেকে তোলো। এরপরেই তারা রেডি সেডি হয়ে চলে আসে হাসপাতালের দিকে সেই বডিগুলোর পোস্টমর্টম করার জন্য। এদিকে সেই লাশ দুইটাকে অলরেডি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এরপরেই সানিকে দেখানো হয় যে মার্ডার দুটি করার পরে বাড়িতে এসে গোসল করছিল আর একটা সময় সে হাসতে শুরু করে, ভয়ঙ্কর হাসি। তখনই সে মনে করছিল আসলে সেই অ্যাপার্টমেন্টে দুটো মার্ডার সে করে ফেলেছে। সেই অন্ধকারের ভেতরে যখনই সে কলিং বেল চাপছিল দরজা খোলার সাথে সাথেই শার্প একটা পেন দিয়ে তাদের গলায় আঘাত করে তাদেরকে সেখানেই মেরে ফেলেছে। এভাবেই সানি খুব দ্রুত দুটো মার্ডার করে ফিরে এসেছিল। গোসল শেষে সে যখন তার কুকুরটাকে আদর করছিল তখনই তার চোখ আটকে যায় তারই হাতের আঙুলের দিকে তাকিয়ে, কারণ তার হাতের আঙুলে তার আংটিটা ছিল না। তখনই সানির মনে পড়ে যখন সে তাদের খুন করছিল, খুন করার সময় একজনের মুখে তার হাত চলে গিয়েছিল আর সেই ভিকটিমও তার মুখটা কামড়ে ধরেছিল, যার ফলে হাত বের করতে যেই তার আঙুলের আংটিটা তার মুখের ভেতরেই রয়ে গেছে। এটা মনে পড়তেই সানি প্রচণ্ড ঘাবড়ে যায়। এখন কি তাহলে এই আংটির জন্যই সে পুলিশের কাছে ধরা পড়ে যাবে? এদিকে দেখা যায় তারা তিনজনই হাসপাতালে চলে এসেছিল আর পোস্টমর্টম করতেও শুরু করে দিয়েছিল। অন্যদিকে রঞ্জনা ক্রাইম সিনে পৌঁছে গিয়েছিল। সবকিছু জানার পরে সে রামকে বলে আমার এখানকার সিসিটিভি ফুটেজ লাগবে। তখনই রাম বলে সিসিটিভি ফুটেজ ড্যামেজ। রঞ্জনা বলে কি বলো, এত বড় অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ ড্যামেজ কি করে হয়? রাম বলে আসলে শুধুমাত্র যে সময় খুনটা হয়েছে অর্থাৎ 12টা থেকে 1টা এই 1 ঘন্টারই সিসিটিভি ফুটেজ ড্যামেজ করা হয়েছে। রঞ্জনা বলে তাহলে খুনি একেবারে প্ল্যান করেই খুনটা করতে এসেছে। এদিকে থমাস যখন পোস্টমর্টম করছিল তখনই বডির ভেতর থেকে সে কিছু একটা পায়। সেটা পরিষ্কার করতেই দেখতে পায় সেটা ছিল হাতের একটা আংটি। ওই সময়টাতে আরও একজন ওয়ার্ড বয় জনি সেখানে চলে আসে আর তাদের তিনজনকেই সতর্ক করে দেয়। বলে কৃষ্ণমূর্তি স্যার আমাকে ফোন করেছিল, সকাল বেলাতেই সে এখানে পৌঁছে যাবে আর এর মাঝে তোমাদের পোস্টমর্টমটা সেরে নিতে হবে, সেটাও অনেক সাবধানতার সাথে। ভুল হলে সব শেষ। জনি সেখান থেকে চলে যায়। অন্যদিকে থমাস থায় দাঁড়িয়ে সেই আংটিটা নিয়ে ভাবছিল। এদিকে কিরণ যখন থমাসকে থায় দাঁড়িয়ে থাকতে দেখে সে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কাজ কেন করছে না। আর তখনই থমাস তাড়াহুড়ো করে সেই আংটিটা নিজের পকেটেই রেখে দেয়। তার মনেই থাকে না সে আংটির ব্যাপারে। সে আবারও পোস্টমর্টমের কাছে লেগে পড়ে। এদিকে রঞ্জনা ক্রাইম সিন দেখার পরে তার টিমকে নিয়ে হাসপাতালে চলে এসেছিল আর সেখানে বসে অপেক্ষা করছিল পোস্টমর্টম রিপোর্ট নেবার জন্য। এদিকে সেই ওয়ার্ড বয় জনি বাইরে আসে। তখনই দেখা যায় সেখানে কয়েকজন রিপোর্টারও দাঁড়িয়ে রয়েছে। তারা জনির সাথে কথা বলে। জনিকে জিজ্ঞেস করে তারা কি কোনো ব্রেকিং নিউজ পাবে। জনি বলে আসলে এখন পর্যন্ত কোনো খবরই বাইরে বের হয়নি, তাই ব্রেকিং নিউজ দেওয়াটা একটু কঠিন। কিন্তু
যদি সে কিছু টাকা পায় তাহলে সে তাদের ব্রেকিং নিউজ এনে দেবে। আর এটা বলেই জনি সেখান থেকে চলে যায়। ঠিক ওই সময়টাতে দেখা যায় সেখান থেকে আড়াল থেকে সব কথা শুনছিল সানি। আসলে পুলিশ কি ইনফরমেশন পেল সেটা জানার জন্যই সানি এখানে চলে এসেছিল। এদিকে সকাল হয়ে যায়, কৃষ্ণমূর্তি হাসপাতালে চলে আসে। দেখা যায় কিরণ সেখানে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে বসেছিল কেবিনের বাইরে। কৃষ্ণমূর্তি আসতেই তাকে পোস্টমর্টম রিপোর্টটা দিয়ে দেয়। কৃষ্ণমূর্তি বলে, 10 মিনিট পরে তোমরা তিনজনই আমার কেবিনে চলে আসো। এদিকে দেখা যায় থমাস আর কীর্তি তখন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই কিরণ সেখানে চলে আসে আর কৃষ্ণমূর্তি স্যারের কথা বলে যে কিছুক্ষণ পরে তার কেবিনে যেতে হবে। এরপরে থমাস আর কিরণ বাইরে যেতে থাকে সিগারেট খাবার জন্য। থমাস যখনই তার পকেটে হাত দেয় সিগারেটের প্যাকেট বের করার জন্য, তখনই তার হাতে বাজে সেই আংটিটা বের করতেই তার মনে পড়ে যায় এটা সেই লাশের ভেতর থেকে সে পেয়েছিল, কিন্তু তাড়াহুড়োর সময় সে পকেটেই রেখে দিয়েছিল। এছাড়া পোস্টমর্টম রিপোর্টেও এটার কথা উল্লেখ করতে মনে নেই। এদিকে সেই আংটির ব্যাপারে কিরণ এবং কীর্তি যখন জানতে পেরে যায়, সবাই অনেক টেনশনে পড়ে যায় যে এখন কি হবে। এদিকে রঞ্জনাকে কৃষ্ণমূর্তির সাথে দেখা করতে দেখা যায়। কৃষ্ণমূর্তি বলে কোনো একটা ধারালো এবং শার্প জিনিস দিয়ে তাদের গলায় বারবার আঘাত করে তাদের দুজনকেই মেরে ফেলা হয়েছে। আর সেই ধারালো জিনিসটা শার্প পেনও হতে পারে। এছাড়া আঘাতের চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছিল খুনি তাদের উপরে অনেক রেগেছিল। প্রচণ্ড রাগের মাথায় সে বারবার এভাবে তাদেরকে কুপিয়েছে। এছাড়া দুটো বডিতেই একজনেরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, অর্থাৎ দুটো মার্ডারই একজনই করেছে। আর বডিতে বিভিন্ন জায়গায় যেসব ফিঙ্গারপ্রিন্ট যেভাবে পাওয়া গেছে সেটা দেখে বোঝা যায় খুনির বয়স 30 থেকে 35 এবং সে সুঠাম দেহের অধিকারী। এছাড়া বডিতে অন্যান্য যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেগুলো দেখে পরিষ্কারভাবে বোঝা যায় এই খুনি প্রচণ্ড রাগ নিয়ে এই দুইজনকে মারতে এসেছিল। আর ওই সময়ে খুনি আর ভিকটিমের মধ্যে অবশ্যই হাতাহাতি হয়েছে। রঞ্জনা পোস্টমর্টম রিপোর্ট পড়ে, কিন্তু রিপোর্ট পড়ার পরে বলে, সরি ডক্টর, এই রিপোর্টের উপরে আমি ভরসা করতে পারছি না, কারণ এই পোস্টমর্টম করা হয়েছে যখন আপনি এখানে উপস্থিত ছিলেন না। আর এইসব জুনিয়র ডক্টরদের উপরে আমি কোনোভাবেই বিশ্বাস রাখতে পারছি না। ঠিক ওই সময়টাতে দেখা যায় তারা তিনজনও সেই কেবিনে উপস্থিত হয়েছিল আর এই কথাটা শুনতে পায়, কিন্তু তারা কিছুই বলে না, চুপচাপ শুধু শুনেই যাচ্ছিল। তখনই ডক্টর কৃষ্ণমূর্তি বলে, আপনি একদমই টেনশন করবেন না, আসলে এই তিনজন জুনিয়র ডক্টরই খুবই ব্রিলিয়েন্ট। তারা ভবিষ্যতে এই পেশায় অনেক বেশি নাম করবে আর আমার এই তিনজনের উপরেই বিশ্বাস রয়েছে। তারা পুরো কাজটাই ঠিকঠাকভাবে করে এই রিপোর্টটা খুবই সতর্কভাবে তৈরি করেছে আর আমি নিশ্চিত ওরা কোনো ভুলই করেনি। এদিকে তারা তিনজনই এসেছিল ডক্টরকে সত্যিটা খুলে বলার জন্য, কিন্তু ডক্টরের মুখে এই কথা শোনার পরে তারা সত্যি কথাটা বলার আইডিয়াটাই বাদ দিয়ে দেয়, সেখানে চুপচাপ দাঁড়িয়ে শুনে। এদিকে রঞ্জনা সেখান থেকে চলে আসে। তখনই পুলিশ কমিশনার তাকে কল করে আর বলে, মিডিয়াতে তোমাকে আর তোমার হাজবেন্ডকে নিয়ে অনেক কথা হচ্ছে, এখন তুমি কি করবে? রঞ্জনা বলে, আমি আবারও ডিউটিতে ব্যাক করব। পুলিশ কমিশনার বলে, ভালো আইডিয়া। আসলে রঞ্জনা কয়েকদিনের জন্য লিভে ছিল, কিন্তু কেসটা আসার পরে এখন সে এই কেসটা নিজেই ইনভেস্টিগেশন করতে চাইছে, তাই সে আবারও ডিসাইড করে তার ডিউটিতে ব্যাক করবে। এদিকে ডক্টর কৃষ্ণমূর্তি তাদের তিনজনের সাথেই কথা বলে আর তাদের তিনজনের কাজ নিয়ে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। বলে, তোমাদের কাজ আমার ভালো লেগেছে আর আমি আশা করব তোমরা ভবিষ্যতেও এরকম ভাবে সতর্কতার সাথে কাজ করবে। এদিকে তারা তাদের সত্য কথা বলার আইডিয়াটা অনেক আগেই বাদ দিয়ে দিয়েছিল। এই কথা শোনার পরে থমাসও রিল্যাক্স হয়ে যায়। সে ভেবে নেয় যে এটা নিয়ে তাদের আর কোনো সমস্যাই হবে না, আর এই জন্য সেখানে ডাস্টবিনে সে রিংটাই ফেলে দেয়। এদিকে তারা কথা বলতে থাকে। আসলে তারা সত্যিটা বলতো, বলেনি দুটো কারণে। এখন যদি তারা এই সত্যিটা পুলিশকে বলতে চায় তাহলে পুলিশ ভাবে তারা তিনজন ইচ্ছে করেই এই সত্যিটা লুকিয়ে রেখেছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, খুনিকে আড়াল করার চেষ্টা করছে। আরও একটা কারণ হচ্ছে পুলিশ এই বিষয়টা জানতে পারে তাহলে কৃষ্ণমূর্তি স্যারের যে কনফিডেন্সটা আমাদের উপরে ছিল সেটা সে হারিয়ে ফেলবে। এছাড়া এতদিন ধরে সে যে নাম কামিয়েছে, সুনাম অর্জন করেছে, সেটাও নষ্ট হয়ে যাবে। অন্যদিকে রঞ্জনাকে দেখা যায় ডিউটিতে ব্যাক করতে। সে আবারও সেই অ্যাপার্টমেন্টে আসে আর সিসিটিভি রুমে চলে আসে। সেখানকার সিসিটিভি ফুটেজগুলো চেক করতেই দেখা যায় শুধুমাত্র একটা নির্দিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরা আর ফুটেজ দেখার পরে রঞ্জনার সন্দেহ হতে থাকে। সে ভাবতে থাকে হয়তোবা সেই খুনি এখনো এই সিসিটিভি ক্যামেরাগুলো দিয়ে তাদের উপরে নজর রাখছে, কারণ হয়তোবা খুনি সেগুলোকে হ্যাক করে ফেলেছিল। এই জন্য রঞ্জনা প্রথমেই অর্ডার দেয় এই অ্যাপার্টমেন্টের সব সিসিটিভি ক্যামেরাগুলো বদলে ফেলার জন্য। ঠিক ওই সময়টাতে দেখা যায় রঞ্জনার ধারণাই সত্যি,
সানি এখনো সেই সিসিটিভি ক্যামেরাগুলো দিয়ে তাদের উপর নজর রাখছে। এদিকে রাতের বেলায় দেখা যায় সেই হাসপাতালেরই ওয়ার্ড বয় জনির ওপরে সানি আক্রমণ করে দেয়, আর পরের দিনই জনিকে দেখা যায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে অ্যাডমিট হতে। তখনই তারা 3 বন্ধু জনিকে দেখার জন্য হাসপাতালে আসে। এদিকে ওই সময়টাতে রঞ্জনা এবং তার টিম তারাও হাসপাতালে এসেছিল। রঞ্জনা তার টিমকে বলতে থাকে, আমি নিশ্চিত সেই পোস্টমর্টম রিপোর্টে কোনো না কোনো কমতি রয়েছে, না হলে পোস্টমর্টম রিপোর্টটা এতটা ক্লিন হয় কি করে। ঠিক ওই সময়টাতে দেখা যায় তারা 3 বন্ধু রঞ্জনার টিমের সামনাসামনি হয়ে যায়। সেখানেই রঞ্জনা তাদের 3 জনকে বলে, আমি জানি তোমরা নতুন, তাই তোমাদের ভুল হতেই পারে। পোস্টমর্টম করার সময় তোমাদের যদি কোনো ভুল হয়েই থাকে তাহলে এখনই বলে দাও। যদি এখন না বলো আর পরে এটা আমরা জানতে পারি তাহলে এটা তোমাদের জন্য অনেক বিপজ্জনক হবে। কিন্তু কিরণ বলে তাদের কোনো ভুল হয়নি, কিন্তু এতেও তাদের 3 জনের ওপর থেকে রঞ্জনার সন্দেহটা একেবারেই যায় না, আর এই জন্য সে ঠিক করে তাদের 3 জনের ব্যাপারে সে ইনভেস্টিগেশন করবে। তাদের ডেটা জানার পরে দেখতে পায় তারা 3 জনই যখনই মেডিকেল পড়ছিল তখনই খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা 3 জন যেখানে মার্ডার হয়েছে সেই অ্যাপার্টমেন্টেই থমাসের বাবার একটা ফ্ল্যাট রয়েছে, সেখানেই রয়েছে এখন। এছাড়া কিরণ একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছে। অন্যদিকে কীর্তির বাবা মা নেই, আর এখন কীর্তি তার আঙ্কেল আর আন্টির সাথেই থাকে। অন্যদিকে থমাসের বাবা একজন ব্যবসায়ী এবং সমাজে তার ভালোই নামটাক রয়েছে। তখনই রাম বলতে থাকে তারা যখন পোস্টমর্টম করে ঠিক তার আগেই তারা কীর্তির বার্থডে সেলিব্রেট করেছিল, আর সেখানে তারা মদটদ খেয়েছিল। পোস্টমর্টম করার সময় তারা নেশাগ্রস্ত ছিল। রাম বলে সে এই পার্টির ব্যাপারটা নিশ্চিত হয়েছে সেই অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ডকে দিয়ে, আর এই বিষয়টাতেই আমরা কি তাদের অ্যারেস্ট করতে পারি। রঞ্জনা বলে তারা 3 জনই ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে, অর্থাৎ তারা পুলিশকে সাহায্য করে, তাই একেবারে সলিড প্রমাণ ছাড়া আমরা কখনোই তাদেরকে অ্যারেস্ট করতে পারি না। এদিকে তাদের ফ্ল্যাটেই তারা 3 জন দাঁড়িয়ে সেই বিষয় নিয়েই কথা বলছিল। থমাস অনেক ঘাবড়েছিল। সে বলে যদি এই বিষয়টা জানাজানি হয় তাহলে কি হবে, তার চেয়ে বরং আমরা এখনই কৃষ্ণমূর্তি স্যারকে বিষয়টা খুলে বলি। আর এই জন্য সাথে সাথে সে কৃষ্ণমূর্তিকে কল করে। কৃষ্ণমূর্তি তখন সবেমাত্র বাসায় প্রবেশ করলো, ফ্ল্যাটের দরজা খুলেই ভিতরে ঢোকে আর ফোনটা রিসিভ করে। তখনই থমাস তাকে বলে, স্যার আমরা পোস্টমর্টমে একটা ভুল করে ফেলেছি। কথাটা ঠিকভাবে শোনার আগেই এবং সেটার জবাব দেওয়ার আগেই পেছন থেকে কেউ একজন তার উপরে হামলা করে দেয়, আর দেখা যায় সেটা ছিল সানি। কিন্তু সেখানে সে কৃষ্ণমূর্তিকে পুরোপুরিভাবে মেরে ফেলে না। পরের দিনে কৃষ্ণমূর্তিকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। আর গতকাল রাতের হামলায় কৃষ্ণমূর্তির গলা এবং মাথায় অনেক বেশি চোট পেয়েছে, এই জন্য বেশ কয়েকদিন সে কথাই বলতে পারবে না। আর সেখানেই সে তাদের 3 জনকে আবারও ইন্টারোগেশন করতে শুরু করে। রঞ্জনা তাদের 3 জনকে বিভিন্ন প্রশ্ন করে। একটা সময় কিরণ বলে আমরা কিছুই লুকাইনি আর আমরা কিছু জানিও না। এরপরে রঞ্জনা সেখান থেকে কোনো কথা জানতে না পেরে চলে যায় ডক্টরের কাছে এবং কৃষ্ণমূর্তির ব্যাপারে জিজ্ঞেস করে। সেই ডক্টর বলে কৃষ্ণমূর্তির অবস্থা এখন মোটামুটি আশঙ্কাজনক, তাই 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। যার ফলে রঞ্জনা এবং তার টিম সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। এদিকে কীর্তি যখন সেই হাসপাতালেরই ওয়াশরুমে ছিল, সেই হাসপাতালেরই 2 জন ক্লিনার কর্মী একে অপরের সাথে কথা বলছে। একজন মহিলা অন্যজনকে বলছে, একটা ঝুড়িতে আমি একটি স্বর্ণের আংটি পেয়েছি, সেটা বিক্রি করলে বেশ কিছু টাকা পাবো। কীর্তি বুঝতে পারে তারা সেই আংটিটার ব্যাপারেই বলছে, এই জন্য সে তার বাকি 2 বন্ধুকে কল করে আর বিষয়টা জানায়। কিরণ বলে এখন যদি তুমি ওদের কাছ থেকে যে সরাসরি আংটিটা চাও ওরা কখনোই দেবে না। তুমি এক কাজ করো, তোমার কাছে যত ক্যাশ রয়েছে সেই মহিলাদের দিয়ে দাও আর বলবে বাকিটা তুমি 1 সপ্তাহ পরে দিয়ে দেবে। থমাস যে সেই রিংটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেটাও তার মনে ছিল না। আর তখনই আমরা জানতে পারি থমাসের আসলে একটু ভুলে যাওয়ার রোগ রয়েছে। এদিকে কীর্তি সেই ক্লিনার কর্মীর কাছে আসে এবং তার কাছে থাকা 7,000 টাকা ক্যাশ সেই মহিলাকে দেয় আর বলে আসলে এই রিংটা আমার একজন আত্মীয়ের, সে হারিয়ে ফেলেছে। আপনি এই টাকাটা রাখুন আর রিংটা আমাকে দিন। এছাড়া এই রিংয়ের কথা আপনি আর কাউকে বলবেন না। সেই মহিলা বলে ঠিক আছে, আংটিটা আপনি নিয়ে যান, আর টাকাটাও আমার লাগবে না। আমি আসলে জানতাম না এটা আপনার আত্মীয়ের, আর আমি এই আংটির ব্যাপারে কাউকেই বলবো না। কীর্তি সেই আংটিটা নিয়ে তাদের কাছে চলে আসে। আবারও 3 জন সেই আংটিটা দেখতে থাকে, সেটার ব্যাপারে কথা বলতে থাকে। কিরণ ভালো করে দেখে সেই আংটির ভেতরে খোদাই করে জেন্সি নামটা লেখা ছিল। কিরণ বলে লাশের কাছে এই আংটিটা কি করে গেল, এই খুনের সাথে জেন্সিরই বা কি সম্পর্ক। আসলে এই আংটির মালিককে এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। তখনই দেখা যায় তাদের পাশের টেবিলে
বসেছিল মার্টিন। আর মার্টিন এতক্ষণ তাদের সব কথা শুনে ফেলেছে। এই মার্টিন একজন পেশায় প্রাইভেট ডিটেকটিভ। মার্টিন তাদের কাছে আসে আর বলে, তোমরা এই আংটির মালিককে খুঁজে বের করতে চাইছো, তাই তো? আমি খুঁজে বের করে দেব। আমার উপরে বিশ্বাস রাখো। কাজ হয়ে যাওয়ার পরে না হয় পেমেন্টটা দিও। আমি 24 ঘন্টার মধ্যে এই আংটির মালিককে খুঁজে বের করব। আসলে তারা তিনজনও নিরুপায় ছিল। এই মুহূর্তে মার্টিনের উপরে ভরসা করা ছাড়া তাদের হাতে আর কোনো পথই খোলা ছিল না। আর এই জন্যই তারা রাজি হয়ে যায়। এদিকে তখনই সানিকে দেখানো হয়। যেহেতু তারা 3 বন্ধু সেই লাশ দুটোর পোস্টমর্টম করেছে, আর এই জন্য সানি তাদেরকেও ফলো করছিল। এদিকে মার্টিন তাদের তিনজনকে নিয়ে আসে শহরের সব থেকে পুরাতন স্বর্ণকারের দোকানে। যে লোকটার নাম ছিল শাহী। মার্টিন তাকে জিজ্ঞেস করে, এই আংটিটা কোন দোকান থেকে বানানো হয়েছে বা কোন এরিয়া থেকে বানানো হয়েছে, এটা কি সে বলতে পারবে? শাহী স্বর্ণের আংটিটা ভালো করে দেখে, আর তারা দেখতে পায় সেই স্বর্ণের আংটিতে ছোট্ট করে খোদাই করে কয়েকটা নাম্বার লেখা রয়েছে। সেই নাম্বারটা পড়ার পরে শাহী বলে, এই আংটিটা শহরের একটা নামকরা জুয়েলারি থেকে বানানো হয়েছিল। সেই জুয়েলারি শপের ঠিকানা নিয়ে মার্টিন চলে আসে সেখানে এবং সেই আংটির ফটোটা দেখায়। জিজ্ঞেস করে এটা কে বানিয়ে নিয়েছিল বা কিনে নিয়েছিল, সেই বিষয়ে সে জানতে চায়। সেই ম্যানেজার বলে, আসলে যারা রিংয়ের ভিতরে কাস্টম নাম লেখাতে চায় এই ধরনের গ্রাহকের সংখ্যা একেবারেই কম। তাই যারাই এই কাজগুলো করিয়েছে আমরা তাদের রেজিস্টার বুক মেনটেন করেছি। এই জন্য গত 2 বছরের যত ধরনের এই ধরনের কাজ রয়েছে সেগুলোর রেকর্ড বই এনে মার্টিনকে দেয়। সেখানে 6 জন লোক ছিল যারা গত 2 বছরে এই ধরনের কাস্টম আংটি তৈরি করেছে। এদিকে মার্টিন সেই 6 জন লোককে খুঁজে বের করার জন্য বের হয়ে পড়ে। আর দেখা যাচ্ছিল সেই লিস্টে সানিরও নাম ছিল। এদিকে রাতের বেলা আবারও তারা 3 ফ্রেন্ড মিলে কথা বলতে থাকে। কীর্তি এবার বলে, আমার কিন্তু এবার সত্যি ভয় হচ্ছে, কারণ তারা আশঙ্কা করেছিল কৃষ্ণমূর্তি স্যারের উপরে যে আক্রমণটা হয়েছে সেটা এই খুনিই করেছে। কীর্তি বলে, কৃষ্ণমূর্তি স্যারকেই যদি অ্যাটাক করতে পারে তাহলে হয়তোবা আমাদেরও অ্যাটাক করবে। এদিকে মার্টিনকে দেখা যায় সেই লিস্টের যে নাম এবং ঠিকানা ছিল সে সেখানে যায়, সবার সাথে পরিচয় হয়, কথা বলে। আর এভাবেই সে একটা চায়ের দোকানে চলে এসেছিল। সেই চায়ের দোকানে সেই লিস্টে থাকা বিভিন্ন লোকের কথা জিজ্ঞেস করলে সেই চায়ের দোকানদারওয়ালা বলে, পাশেই একজন সানি থাকে, আপনি তার সাথে যে কথা বলতে পারেন। মার্টিন সেখানে চলে যায়। দেখা যায় সেখানে ছিল সানির বড় ভাই এবং তার স্ত্রী। সানির বড় ভাই আর স্ত্রী বলে, আসলে সানি এখন তাদের সাথে থাকে না। তারা যদি পাশের একটি দূরেই রেলওয়ের জায়গাতে যায় তাহলে অবশ্যই সেখানে সানিকে খুঁজে পাওয়া যাবে। মার্টিন দেখা যায় সানির ছবি, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু নিয়ে নেয়। এদিকে হাসপাতালে আবারও তারা 3 জন ডক্টর কৃষ্ণমূর্তির সাথে দেখা করতে আসে। কৃষ্ণমূর্তিকে বলে, আমাকে মাফ করে দিন। আসলে পোস্টমর্টম করার সময় আমার একটা ভুল হয়ে গিয়েছিল। ডেড বডির ভেতর থেকে আমি একটা রিং পাই, কিন্তু সেই রিংটা এভিডেন্স বক্সে না রেখে আমি ভুলে আমার পকেটে রেখে ফেলেছিলাম, আর এটা পরে বলতেও ভুলে গিয়েছিলাম। কিন্তু কৃষ্ণমূর্তি দেখা যায় তখন কথা বলার অবস্থা ছিল না, কিন্তু তারপরও এই বিষয়টাতে সে রাগ করে না, বরং তাদের বলে, এই পেশায় প্রথম দিকে এমন ছোটখাটো ভুল হতেই পারে, আর ভবিষ্যতে যেন এমন ভুল আর না হয়। আর এখন তোমাদের কিছুই বলার দরকার নেই, শান্ত থাকো। এদিকে সানিকে তার ফুড ডেলিভারির অফিসে বসেই খাবার খেতে দেখা যায়, আর সেখানে আরো একটি মেয়ে বসে ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিল। আসলে মেয়েটি বিবাহিত, কিন্তু তারপরও সানি সেই মেয়ের ফোনের কথা শুনে বুঝতে পারে মেয়েটি কারোর সাথে অবৈধ সম্পর্কে রয়েছে। একটু পরে সানি সেখান থেকে চলে আসে, কিন্তু দেখা যায় সানি সেখান থেকে আসার পরেই মেয়েটিকে ফাঁসিতে ঝুলিয়ে এসেছিল, আর মেয়েটি সেখানেই মারা যায়। এরপরেই সানি সেই 3 জনের খোঁজ করতে করতে আবারও তাদের অ্যাপার্টমেন্টে চলে আসে। আর অন্যদিকে সেই প্রাইভেট ডিটেকটিভ মার্টিন খুনির ব্যাপারে অনেক ইনফরমেশনও পেয়ে গিয়েছিল। মার্টিন কিরণকে কল করে আর বলে, সেই আংটির ওনার আমরা খুঁজে পেয়ে গেছি, আর আমার মনে হয় এই খুনি। সে সানির ছবি এবং ফোন নাম্বার কিরণকে পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপে। ফোন রাখার পরেই একটা শকিং ব্যাপার জানতে পারি আমরা। আসলে এই প্রাইভেট ডিটেকটিভ মার্টিন এটা তার একটা ছদ্মবেশ রূপ। আসলে সে একজন পুলিশ অফিসার। আসলে পুলিশ অফিসার রঞ্জনাই মার্টিনকে এই কাজটা দিয়েছিল। রঞ্জনার তাদের 3 জনকে দেখেই মনে হয়েছিল তারা কিছু একটা লুকাচ্ছে, মিথ্যে বলছে, আর এই জন্য তাদের কাছ থেকে কথা বের করার জন্যই মার্টিনকে ছদ্মবেশে তাদের কাছে পাঠিয়েছিল। আর এখন রঞ্জনা জানতে পারে যে তারা একটা আংটি লুকানোর চেষ্টা করছে, আর এভাবেই সব ইনফরমেশন সে মার্টিনের কাছ থেকে পেয়ে যায়। আর এরপরে সেই কেসের রিপোর্ট দেওয়ার জন্য সে পুলিশ কমিশনারের কাছে চলে আসে। রঞ্জনা বলে, তারা ধারণা করছে তারা যে খুনিকে খুঁজে বেড়াচ্ছে তার নাম সানি, আর সে পেশায় একজন ফুড ডেলিভারি বয়। তার পরিবার বলতে তার মা এবং তার স্ত্রী ছিল, আর এই দুজনেই মারা গেছে। আসলে ছোটবেলাতেই সানির বাবা মারা গিয়েছিল। এরপরে সানির মা
আবার একটি বিয়ে করে, কিন্তু সানির এই বিষয়টা একেবারেই পছন্দ নয়। আর এই জন্য রাগের বশে সে তার মাকে খুন করে ফেলে আর পালিয়ে চলে আসে। এরপরে সানি যখন বড় হয় তখন তার জেন্সি নামের একটি মেয়ের সাথে বিয়ে হয়। জেন্সিকে অনেক বেশি ভালোবাসতো সানি, অনেক টেক কেয়ার করত, কিন্তু এত ভালোবাসার পরেও জেন্সি তাকে ঠিক ততটা ভালোবাসতো না। আর একটা সময় সানি জানতে পারে তার স্ত্রী জেন্সির অন্য কারোর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এই বিষয়টা কোনোভাবেই সানি মেনে নিতে পারে না, আর এই জন্য নিজ হাতে তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে সে খুন করে ফেলে। আর এভাবেই ধীরে ধীরে সানি একজন সাইকোপ্যাথ হয়ে ওঠে। আর এই সানি এই পর্যন্ত এরকম অনেকগুলো মার্ডার করেই পার পেয়ে গেছে। আসলে সানি যখনই দেখতে পেত কেউ বা কারা ধোঁকা দিচ্ছে, তখনই তার ভেতরের সাইকোপ্যাথ জেগে উঠত আর সে তাদের খুন করে ফেলত। পুলিশ কমিশনার বলে, কিন্তু সেই সাইকোপ্যাথ সানি তোমার হাজব্যান্ড হরি এবং তার বন্ধুকে কেন খুন করলো? তখনই রঞ্জনা পুলিশ কমিশনারকে একটি ভিডিও দেখায়, শপিং মলের সেই ভিডিও যেখানে সবার সামনে রঞ্জনা হরিকে চর মেরে বসেছিল। রঞ্জনা তাকে চর মেরেছিল কারণটা হচ্ছে গতকাল রাতে রঞ্জনা এবং হরি তাদের বেশ কয়েকজন পরিচিত এবং আত্মীয় স্বজনদের বাসায় ডাকে ড্রিঙ্কস করার জন্য। সেখানে রঞ্জনা একটু আগেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু পরে সে জানতে পারে হরি এবং তার বন্ধুরা সেখানে নিয়ে আসা আরো কয়েকটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছিল। এক কথায় তাদেরকে ভোগ করেছে, রেপ করেছে, অর্থাৎ তাকে ঠকিয়েছে। আর এই জেদের বশেই রঞ্জনা হরিকে শপিং মলের সবার সামনে চর মেরে চলে এসেছে। সানি হয়তো জেনে ফেলেছিল যে হরি আমাকে ধোঁকা দিচ্ছে, আর এই জন্য সেই অ্যাপার্টমেন্টে যে হরি এবং তার বন্ধুকে খুন করে ফেলে। কমিশনার বলে, তাহলে তুমি তাড়াতাড়ি এই সাইকো সানিকে ধরার ব্যবস্থা করো। আর সাথে সেই তিনজন ফ্রেন্ডকেও। দেখা যায় তাদেরকে ধরার জন্য রঞ্জনা চলে আসছিল সেই অ্যাপার্টমেন্টের দিকেই। এদিকে কীর্তি অনলাইনে খাবার অর্ডার করেছিল, আর ঠিক ওই সময়টাতে প্রাইভেট ডিটেকটিভ মার্টিন সানির ছবি তাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল। কীর্তি খুনি অর্থাৎ সানির ফটোটা দেখে ফেলে। এরপরে যখন সে দরজা খোলে তার সামনেই খাবার নিয়ে দাঁড়িয়েছিল সানি। এটা দেখে কীর্তি প্রথম অনেক ভয় পেয়ে যায়। সানি সেই ফ্ল্যাটে থাকা সবার উদ্দেশ্যে বলে, সেই রাতে এই রুমে আমার একটি আংটি পড়েছিল, কেউ পেলে আমাকে দিয়ে দিন। কিন্তু কিরণ বলে কোনোভাবেই তারা এই আংটিটা দেবে না। তখনই সানি তাদেরকে মারতে শুরু করে, কিন্তু তারা তিনজন মিলেও সানিকে আটকাতে পারছিল না। একটা সময় সানি থমাসের পায়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এদিকে কীর্তিরও কাজ ভেঙে মাথায় আঘাত লাগে। কোনোভাবেই তারা সানির সাথে পেরে উঠছিল না। কিরণ অনেক কষ্টে তার সাথে ফাইট করে যাচ্ছিল। তখনই কিরণ সানিকে বোকা বানিয়ে একটি রুমে আটকে ফেলে আর দরজাটা বাইরে থেকে লক করে দেয়। অন্যদিকে সানিকে দেখা যায় গ্যাস এবং আগুনের মাধ্যমে দরজার লকটাকে গলিয়ে ফেলার চেষ্টা করছিল সে। সানি এরপরেই দরজাটা খুলে ফেলে। সে বাইরে এসে কিরণের সাথে লড়াই করতে থাকে, তাকে মারতে থাকে। এদিকে দেখা যায় দরজা ভেঙে রঞ্জনা সেখানে চলে আসে। রঞ্জনা সানির ওপরে গুলি করে বসে আর সানিকে সেখানেই মেরে ফেলে। আর তারাও হাঁপ ছেড়ে বাঁচে। নিচে আসা পরে মিডিয়ার লোকেরা রঞ্জনাকে ঘিরে ধরে আর প্রশ্ন করে, এই জোড়া খুনের সাথে ওই তিনজন জুনিয়র পোস্টমর্টম ডক্টরের কি কোনো হাত রয়েছে? রঞ্জনা বলে, না, ওনারা নির্দোষ। এছাড়া ওনারা তো উল্টো পুলিশকে সাহায্য করেছে বিভিন্নভাবে। সে সেখান থেকে বক্তব্য দিয়ে চলে আসে। তখনই রাম রঞ্জনাকে বলে, আমরা ডিটেকটিভ মার্টিনকে যে পাঠিয়েছিলাম আংটিটা উদ্ধার করার জন্য, আসলে সেই আংটিটা এখনো মার্টিন পায়নি। সেখানে তারা যে রিংটা পেয়েছে সেটা অন্য রিং, তাই তারা চাইলেও এখন এই তিনজন ডক্টরের উপরে কোনো দোষ দিতে পারবে না। রঞ্জনা তাদের দিকে তাকায় আর তখনই বুঝতে পারে নিশ্চয়ই এরা তিনজন সেই আংটিটাকে সরিয়ে ফেলেছে। আর তখনই দেখা যায় কৃষ্ণমূর্তির কাছেই ছিল সেই আংটি। আসলে এই ডাক্তাররা নিজেদের সম্মান রক্ষা করার জন্য সবাই মিলে এই আংটির কথাটা গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল, আর সেটাই হয়েছিল। খুনি সানিও ধরা পড়েছিল। অন্যদিকে থমাস এবং তার বন্ধুদেরও এই বিষয়ে আর কোনো শাস্তি পেতে হয়নি, কথা শুনতে হয়নি। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।